আসসালামু আলাইকুম। আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসাইন আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনারা জানবেন যে 16 বছর বয়স থেকেই আপনারা কিভাবে ভোটার হতে পারবেন এবং আবেদন করা থেকে শুরু করে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে আবেদন করতে এবং আপনি কিভাবে আবেদন করবেন এবং কী কী কাগজপত্র সহ আপনি অফিসে যাবেন, জমা করবেন এবং আইডি কার্ড আপনি কিভাবে পাবেন, কতদিন পরে পাবেন, সম্পূর্ণ বিষয়বস্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব। তো দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই ভিডিও জুড়ে সর্বপ্রথম আবেদন করার জন্য আমরা দেখে নিব আবেদন করতে কি কি প্রয়োজন হবে। তো আবেদন করার পরে আমি দেখাবো হচ্ছে কি কি কাগজপত্র নিয়ে আপনাদের অফিসে জমা করতে হবে। হ্যাঁ, তো অবশ্যই সাথে থাকবেন। তো ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট বিষয় আমি আলোচনা করব, সেগুলো অবশ্যই মিস করবেন না। তো আবেদন করতে আপনাদের যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে সর্বপ্রথম একটি অনলাইনে জন্ম নিবন্ধন আপনার প্রয়োজন হবে, যেটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। তো জন্ম নিবন্ধন এরকম বর্তমানে হচ্ছে এরকমভাবে ফরম্যাটে তৈরি হচ্ছে জন্ম নিবন্ধনগুলো, যেগুলো অনলাইন ফরম্যাট। এবং আপনার যদি এরকম থেকে থাকে তাহলে হবে, আর যদি পুরাতন ফরম্যাটেও থেকে থাকে তাহলেও সমস্যা নেই, তবে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা। তো অনলাইনে চেক করার জন্য আমার ভিডিও রয়েছে কীভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা এটি চেক করবেন। দয়া করে সেটি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন যদি আপনি জেনে না থাকেন। আচ্ছা, গেল। তো জন্ম নিবন্ধনের বিষয়টি গেল। এরপর হচ্ছে 2 নম্বরে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র। তো পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র আপনার প্রয়োজন হবে আবেদন করার জন্য। তো এটি আপনারা আবেদন করার সময় কাছে রাখবে। যদি পিতা কিংবা মাতা মৃত থাকে তাহলে সমস্যা নেই, এটি না থাকলেও চলবে। আচ্ছা, এরপর 3 নম্বরে হচ্ছে রক্তের গ্রুপ জানা থাকতে হবে। অবশ্যই আপনার রক্তের গ্রুপটি ওভারশিওর হিসেবে জানা থাকতে হবে যে আপনার রক্তের গ্রুপটি কী। হ্যাঁ, অবশ্যই আপনার এটি জানা থাকতে হবে। তো এই 2-3টি বিষয় হচ্ছেই আপনার কাছে থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। চলুন এবার যাওয়া যাক আবেদন প্রসেসে, কীভাবে আপনি আবেদন করবেন। তো আবেদন করার পরে কিন্তু আমি আপনাদেরকে কী কাগজপত্র প্রয়োজন হবে অফিসে জমা করার জন্য সেটিও দেখাবো। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। আচ্ছা, তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে আমি ফায়ারফক্স দিয়ে করছি। তো এখানে আপনি এনআইডি লিখে সার্চ করবেন। এনআইডি লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে আপনি ভিজিট করবেন। সেখানে আপনি যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন রয়েছে। এই যে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন, আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই যে আবেদন করুন নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে পুরো নাম ইংরেজিতে। তো আমরা আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী, এই যে আমাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে জন্ম নিবন্ধন অনুযায়ী আমরা এখানে আমাদের পুরো নামটি লিখে দিব। অবশ্যই সবগুলো বড় হাতের অক্ষরে লিখব ইংরেজিতে। আচ্ছা, আমি এখানে আমার পুরো নামটি লিখে দিলাম। আচ্ছা, লিখে দেওয়ার পর আমি নিচে জন্ম তারিখটি লিখে দিব। প্রথমে দিন, তো ধরুন 1/8/2008। যেহেতু 16 বছর বয়স করছি আমি এখানে বয়স অপ্রাপ্ত বয়স্ক বানিয়ে এরপর হচ্ছে আবেদনটি করছি। আচ্ছা, এরপর হচ্ছে নিচে যে ক্যাপচা কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনি পূরণ করবেন। পূরণ করে এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ইমেল অথবা মোবাইল নাম্বার যেখানে একটি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে আমাদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করব। আপনারা আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন। মোবাইল অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি টাইপ করবেন। টাইপ করে ওটিপি পাঠানো ক্লিক করবেন। ওটিপি পাঠানো ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি চলে আসলে আপনি এখানে ওটিপিটি টাইপ করবেন। তো আমরা একটু অপেক্ষা করব ওটিপির জন্য। তো আমাদের ওটিপিটি চলে এসেছে। আমরা এখানে আমাদের ওটিপিটি টাইপ করে দিলাম। টাইপ করে আমরা পরবর্তী যে বাটনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। হ্যাঁ, পরবর্তীতে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমাদের একটি ইউজার নেম সেট করতে হবে। তো আমরা একটি ইউজার নেম সিলেক্ট করে দিলাম, লিখে দিলাম একটি র্যান্ডম ইউজার নেম। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা এখানে 2বার পাসওয়ার্ড টাইপ করার পর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন।
পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টে রয়েছে এটি কিন্তু নিবন্ধন হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আপনি আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে, এই যে প্রোফাইল নামের যে অপশনটি রয়েছে, এখানে আপনি আপনার প্রোফাইলটি সুন্দরভাবে টাইপ করে সাজাবেন। তো কীভাবে সাজাবেন আমি সেটি বলছি। তো আপনি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি যে এডিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে নাম বাংলা। তো আমরা এখানে আমাদের বাংলা নামটি সুন্দরভাবে জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে সেভাবে টাইপ করব। আচ্ছা, বাংলা নামটি লেখা হয়ে গেলে আমরা এখানে লিঙ্গ সিলেক্ট করব। তো লিঙ্গ অবশ্যই পুরুষ ইনি, তো আমরা সেটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে রক্তের গ্রুপ। আপনার যে রক্তের গ্রুপটি রয়েছে আপনি ওভারশিওর হয়ে থাকলে আপনি এখান থেকে আপনার রক্তের গ্রুপটি সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের রক্তের গ্রুপটি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে দিব। তো আমি এখানে আপনাদের টেস্ট পারপাসে র্যান্ডম একটি জন্ম নিবন্ধন নাম্বার টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি দেখে দেখে টাইপ করবেন, ঠিক আছে? আচ্ছা, জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করার পর আপনি এখান থেকে জন্মস্থানটি সিলেক্ট করবেন। অবশ্যই আপনার জন্মস্থান যে কোনো জেলা হতে হবে। আপনি আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনার জন্ম নিবন্ধনেও কিন্তু এই যে জন্মস্থান, এই যে জন্মস্থান এখানে লেখা রয়েছে, সেটি দেখে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পিতার নাম। তো আমরা এখানে পিতার যে এনআইডি কার্ড রয়েছে সেটি দেখে দেখে এখান থেকে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করব। যদি পিতা মৃত হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে সেভাবে দেখে দেখে আপনি টাইপ করবেন। তো আমরা এখানে পিতার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পিতার এনআইডি নাম্বার। এই যে এই অপশনটিতে পিতার এনআইডি নাম্বার, এখানে আপনি আপনার পিতার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন। যদি মৃত হয়ে থাকেন তাহলে এনআইডি নাম্বার না দিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, পিতার এনআইডি নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি র্যান্ডম একটি নাম্বার দিয়েছি টেস্ট পারপাসে, আপনি আপনার নাম্বারটি সঠিকভাবে দেবেন। এরপর হচ্ছে মাতার নাম। মাতার নাম আপনার অবশ্যই একইভাবে মাতার এনআইডি কার্ডের সাথে যেরকম রয়েছে সেরকম দেখে দেখে আপনি টাইপ করবেন। এরপর হচ্ছে দুঃখিত আক্তার। আচ্ছা, মাতার ইংরেজি নামটাও সেভাবে আপনি টাইপ করবেন। টাইপ করে মাতার যে এনআইডি নাম্বারটি রয়েছে এনআইডি নাম্বারটি আপনি মাতার এনআইডি নাম্বারটি এখানে দেখে দেখে আপনি টাইপ করে দিবেন। আচ্ছা, করে দেওয়ার পর নিচে যদি এই যে নিচে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অভিভাবকের তথ্য। যেহেতু এই ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক সেহেতু অপ্রাপ্ত বয়স্কর এখানে দেখবেন টিকমার্ক রয়েছে এবং অভিভাবকের নাম বাংলা এখানে রয়েছে এবং অভিভাবকের এনআইডি নাম্বার। তো আপনি এখানে অভিভাবকের নাম আপনার মাতা কিংবা পিতা যে কোনো একজন হতে পারেন, কিংবা আপনার পিতামাতা উভয় মৃত হলে আপনার ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের যে কেউ এখানে অভিভাবক হিসেবে আপনি এখানে দিতে পারেন এবং তাকে অবশ্যই নির্বাচন অফিসে আপনার সাথে নিয়ে যেতে হবে। তো আমি এখানে পিতাকে অভিভাবক হিসেবে দিয়ে দিলাম। পিতার নামটি কপি করে এখানে পেস্ট করলাম এবং পিতার এনআইডিটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমি পিতাকে অভিভাবক হিসেবে পিতাকেই এখানে দিয়ে নিলাম। এরপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা। অবশ্যই আপনি অবিবাহিত সিলেক্ট করবেন, কেননা বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের কমে বিবাহ করার অনুমতি নেই, সেহেতু আপনি অবিবাহিত সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর হচ্ছে তো এখানে আমাদের ফর্ম ফিল আপ করা শেষ। এরপর হচ্ছে আপনার অন্যান্য তথ্য নামে যে অপশনটি রয়েছে একটু উপরে গেলে দেখতে পাবেন এই অন্যান্য তথ্য নামের অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমি এখানে বিবাহিত সিলেক্ট করেছিলাম, অবিবাহিত সিলেক্ট করতে হবে। আচ্ছা, অন্যান্য তথ্য অপশনে ক্লিক করার পর শিক্ষাগত যোগ্যতা, এখানে অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে। সেটি হচ্ছে আপনি যেই শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই শ্রেণীর প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র আপনাকে অবশ্যই নির্বাচন অফিসে শো করতে হবে। হ্যাঁ, যদি আপনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে 8ম শ্রেণীর সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, যদি মাধ্যমিক বা সমতুল্য অর্থাৎ এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন তাহলে এসএসসির সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র কিংবা মার্কশিট যে কোনো একটি আপনাকে শো করতে হবে। তো আপনি যেই শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন না কেন, যদি 3য় শ্রেণীর পর্যন্ত যদি পড়াশোনা করে থাকেন তাহলে 3য় শ্রেণীরও একটি প্রত্যয়নপত্র আপনাকে নির্বাচন অফিসে শো করতে হবে। তো আমি এখানে মাধ্যমিক বা সমতুল্য বেশিরভাগ হয়ে থাকে, তো আমি মাধ্যমিক বা সমতুল্য সিলেক্ট করে নিলাম।
আচ্ছা, পেশা, এখানে আপনারা যে পেশায় রয়েছেন সেই পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ছাত্র কিংবা ছাত্রী এটাই সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অসমর্থতা, এটি দিলেও চলবে, না দিলেও চলবে, শনাক্তকরণ চিহ্ন আপনি দিলেও চাইলে দিতে পারেন। 3 নম্বর আমাদের এখানে প্রয়োজন নেই, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই, পাসপোর্ট নম্বরের প্রয়োজন নেই। তো আমরা এখানে ধর্ম নির্বাচন করব, ধর্ম হচ্ছে ইসলাম, ওটি সিলেক্ট করে এরপর হচ্ছে আমরা ঠিকানা, একটু উপরে গেলে দেখতে পাবেন যে ঠিকানা নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা চলে যাব। আচ্ছা, এখানে চলে আসার পর আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন যে অবস্থানরত দেশের নাম, আপনি যে দেশে অবস্থান করছেন তো অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ভোটার ঠিকানা। হ্যাঁ, ভোটার ঠিকানা হচ্ছে অবশ্যই আপনি এখানে বর্তমানকে ভোটার ঠিকানা হিসেবে সিলেক্ট করবেন, কেননা পরবর্তীতে যদি কখনো আপনার ভোটার এলাকা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু বর্তমান ঠিকানাটি পরিবর্তন হয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু সুবিধার কারণে বর্তমান ঠিকানাটি আপনি সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে বর্তমান ঠিকানার বিভাগ আপনি সিলেক্ট করবেন, জেলাটি সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনার জেলা রয়েছে সেটা সিলেক্ট করবেন, উপজেলাটি আপনি সিলেক্ট করে নেবেন। RMO এটি যদি আপনি পল্লীর মাঝে থেকে থাকেন তাহলে পল্লী, যদি পৌরসভা হয়ে থাকে তাহলে পৌরসভা, যদি শহর এলাকা কিংবা অন্যান্য সিটি কর্পোরেশন কিংবা ক্যান্টনমেন্ট এলাকার মাঝে যদি আপনি হয়ে থাকেন তো আপনি আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু পল্লী তাই পল্লীতে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, যেহেতু সিটি কর্পোরেশন অথবা পৌরসভা আমাদের নেই তাই এখানে কোনো অপশন আসবে না, এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করব। এই যে আমি আমার ইউনিয়নটি এখান থেকে সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মৌজা অথবা মহল্লার নাম, তো আপনাদের যে মহল্লা কিংবা মৌজা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আপনার এলাকার নাম আর কি। তো আমি এখান থেকে আমার এলাকাটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, তো আপনাদের ইউনিয়নের কিংবা পৌরসভার যে ওয়ার্ড নম্বরে আপনি বসবাস করছেন সেই ওয়ার্ড নম্বরটি এখানে লিখে দিবেন, ইংরেজিতে লিখবেন। আচ্ছা, লিখে দেওয়ার পর এরপর হচ্ছে গ্রাম কিংবা রাস্তার নাম, তো আপনার গ্রাম কিংবা রাস্তার যে নামটি রয়েছে সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি থেকে না থাকে আপনার নামটি, যদি আপনি এখানে না পেয়ে থাকেন তাহলে অন্যান্য যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার গ্রামের নামটি বাংলায় কিন্তু লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার গ্রামটি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে বাসার হোল্ডিং নাম্বার কিংবা বাসার নাম আপনি এখান থেকে লিখে নিতে পারেন। তো যদি আপনার বাসার হোল্ডিং নম্বর জানা না থাকে কিংবা বাসার নাম না থাকে তাহলে আপনি এখানে একটি হাইফেন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেহেতু স্টপ মার্ক রয়েছে তো এখানে একটি হাইফেন দিয়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট অফিস। আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, পোস্ট অফিসটি সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনার এখানে পোস্ট অফিসটি আপনি এখানে যদি অপশনে পেয়ে না থাকেন তাহলে কী করবেন আমি পরবর্তীতে দেখাবো, সমস্যা নেই। পোস্ট অফিসটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনার কাছের সবচেয়ে কাছের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভোটার এরিয়া। হ্যাঁ, আপনি যে অংশে ভোট দেন, যে এলাকাতে ভোট দেন, অপশন দেখে আপনি সেখানে সেই এলাকাটি নির্বাচন করবেন। তো আমি এখান থেকে আমার ভোটার এরিয়াতেই সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা একইভাবে আপনি পূরণ করবেন, স্থায়ী ঠিকানাটি পূরণ করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দেওয়ার জন্য, কেননা পরবর্তী যদি আপনি আলাদা দিয়ে থাকেন তাহলে আপনাকে ভোটার হওয়ার জন্য একটু এক্সট্রা ঝামেলা পোহাতে হতে পারে। ঠিক আছে, তাই আমি সাজেস্ট করব একই ঠিকানা ব্যবহার করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা দেওয়ার পর এরপর হচ্ছে আপনারা চলে আসবেন একটু উপরে আসার পর দেখতে পারেন পরবর্তী নামে একটি অপশন রয়েছে। তো পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, এটি আপনাকে দেখাবে। তো পরবর্তীতে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো অবশ্যই আমি সেটি আপনাদেরকে বলবো। এরপর হচ্ছে পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার পরিবর্তনগুলো সাবমিট করবেন। আচ্ছা, যাই হোক, আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি কিন্তু পুরোপুরিভাবে এডিটেড হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এখন আপনি এখানে ডাউনলোড নামে যে অপশনটি দেখতে পাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ফর্ম কিন্তু শো করবে। হ্যাঁ, এই ফর্মের কাজ কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনি যে ফর্মটি পূরণ করেছেন এইমাত্র সেটি এখানে অটোমেটিকভাবে কম্পিউটার দ্বারা পূরণ হয়ে গিয়েছে। এখানে পূরণ হয়ে যাওয়ার পর আপনার একটি কাজ রয়েছে এখানে, সেটি হচ্ছে আপনি এই ফর্মের তৃতীয় পাতায় চলে আসবেন। হ্যাঁ, তৃতীয় পাতায় আসার পর এখানে আপনি 30 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ভোটার হইবার অযোগ্যতার কারণ, আপনি যে ভোটার হওয়ার অযোগ্য তার কারণ কি, অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন। হ্যাঁ, তো আপনার ভোটার হওয়ার যে কারণ সেখানে আপনি টিক মার্ক দেবেন, অর্থাৎ 18 বছরের কম বয়স্ক, এটিতে আপনি এখানে টিক মার্ক দেবেন। ঠিক আছে,
টিক মার্ক দেওয়ার পর এগুলো অপশন আপনি কেটে দিতে পারেন। হ্যাঁ, যাই হোক, এটি আপনি না করলেও চলবে, আপনি নির্বাচন অফিসে যখন জমা দেবেন তারাই এটি করে নিতে পারবে, সমস্যা নেই। এরপর হচ্ছে 31 নম্বরে পিতা মাতা আইনানুগ অভিভাবকের প্রত্যয়নপত্র। তো আপনার একটি প্রয়োজন, আপনার যেই পিতা কিংবা মাতা কিংবা আপনি যাকেই অভিভাবক হিসেবে দিয়েছেন তাকে তার যেই স্বাক্ষর সেটি হচ্ছে এখানে দিতে হবে। এই যে এই অপশনটাতে, এই যে পিতা মাতা আইনানুগ অভিভাবকের স্বাক্ষর টিপসই, এখানে আপনার অভিভাবকের একটি স্বাক্ষর প্রয়োজন হবে এবং এখানে আপনি তারিখ দিয়ে নেবেন, এই যে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যে আবেদন করেছেন আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনি আপনার একটি স্বাক্ষর করবেন। এরপর হচ্ছে 32 নম্বর শনাক্তকারীর নাম, আমি হাইলাইট করে দেখাচ্ছি। এই যে 32 নম্বরে হচ্ছে শনাক্তকারীর নাম, 32 নম্বর হচ্ছে শনাক্তকারীর নাম এবং 33 নম্বরে হচ্ছে শনাক্তকারীর এনআইডি। হ্যাঁ, এই যে এখানে, এবং 34 নম্বরে হচ্ছে শনাক্তকারীর স্বাক্ষর। আচ্ছা, এই জিনিসটা কি আমি বুঝিয়ে বলছি। শনাক্তকারী হচ্ছেন আপনার অভিভাবক কিংবা আপনার পিতা কিংবা আপনার মাতা কিংবা আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা আপনার বন্ধু, যিনি আপনি যেই এলাকাতে ভোটার হচ্ছেন আপনার একই এলাকার ভোটার, তিনি হচ্ছেন আপনার শনাক্তকারী। অর্থাৎ আপনি যে ভোটার হতে চান কিংবা আপনি যে ভোটার হওয়ার জন্য আবেদন করছেন, কে আপনাকে শনাক্ত করছে, তার নাম এবং তার এনআইডি নাম্বার এবং তার স্বাক্ষর, এই 32, 33 এবং 34 নম্বরের প্রয়োজন হবে। আচ্ছা, এই বিষয়টি আমি আশা করি বোঝাতে পেরেছি। না বুঝে থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে 35 নম্বরে হচ্ছে যাচাইকারীর নাম এবং 36 নম্বরে হচ্ছে যাচাইকারীর এনআইডি নম্বর এবং 37 নম্বরে হচ্ছে যাচাইকারীর স্বাক্ষর এবং সিল। আচ্ছা, এই বিষয়টি আমি বুঝিয়ে বলছি। 35 নম্বরে হচ্ছে যাচাইকারীর নাম, অর্থাৎ আপনার এলাকার যে মেম্বার কিংবা চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু আপনার যাচাইকারী। আপনি এই ফর্মটি পুরোপুরি ফিল আপ করার পর আপনি আপনার স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর এবং আপনার শনাক্তকারীর নাম, এনআইডি নাম্বার এবং স্বাক্ষর এগুলো নেওয়ার পর আপনি আপনার মেম্বার কিংবা চেয়ারম্যানের নিকট চলে যাবেন। যাওয়ার পর তারা 35, 36 এবং 37 নম্বরে কিন্তু তাদের নাম, এনআইডি নাম্বার এবং 37 নম্বরে তাদের সিল সহ স্বাক্ষর কিন্তু তারা এখানে দিয়ে দিবেন যে আপনি যে আসলে সঠিক হিসেবে ফর্মটি পূরণ করেছেন। এটি যাচাইয়ের জন্য হচ্ছে তাদের নিকট যেতে হয়। আমি আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। এরপর হচ্ছে এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন তারিখ, এখানে তারিখ দিয়ে নেবেন। হ্যাঁ, এখানে তারিখ দেবেন, এই অপশনটাতে তারিখ দেবেন এবং পিতা কিংবা মাতা আইনানুগ অভিভাবকের স্বাক্ষর অথবা টিপসই, এখানে আবার একজন অভিভাবকের অথবা পিতা মাতার যে কোনো একজনের স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে 39 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটরের এনআইডি নম্বর, এটি আপনাদের কিছু করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আপনার 3য় নাম্বার পাতার পূরণ পদ্ধতি। ঠিক আছে, আমি আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। আচ্ছা, এখন এখানে একটি বিষয় হচ্ছে আপনার ডাকঘর, পোস্ট অফিস যদি আপনার, এই যে আপনি যে পোস্ট অফিসটি সিলেক্ট করেছেন, আপনি যে পোস্ট অফিসটি সিলেক্ট করেছিলেন সেটি যদি অপশনে আপনি না পান তাহলে আপনি এখানে এটি কেটে দিবেন। এই যে ডাকঘর যেটি রয়েছে এটি কেটে সঠিক যে ডাকঘরটি রয়েছে সেটি আপনি এখানে হাতে লিখে দিবেন। হ্যাঁ, এটি হচ্ছে আপনার পোস্ট অফিসের সমস্যার সমাধান। গেল, আমি আশা করি বুঝিয়ে বলতে পেরেছি আপনি কিভাবে ভোটার হতে পারবেন। এবার আসুন, আপনাকে কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কী কী কাগজপত্র। আচ্ছা, আমি এটা না লিখে আমি শুরু থেকে বলছি। সর্বপ্রথম হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনের একটি ফটোকপি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে পিতা এবং মাতার এনআইডি ফটোকপি। সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি পিতা মাতা কেউ মৃত থাকেন তাহলে সমস্যা নেই, সেটি না নিলেও চলবে। 3 নম্বরে অভিভাবকের এনআইডি এবং অভিভাবককে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। গেল। 4 নম্বরে হচ্ছে
4 নম্বরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, অর্থাৎ আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন সেটির একটি প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে হবে, অবশ্যই এটি প্রয়োজন হবে। 5 নম্বরে হচ্ছে রক্তের গ্রুপের রিপোর্ট, অর্থাৎ আপনার যে রক্তের গ্রুপ রয়েছে এ পজিটিভ, বি পজিটিভ কিংবা যাই থাকুক না কেন সেটির একটি প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনার রক্তটি পরীক্ষা করিয়ে তাদের কাছ থেকে একটি রিপোর্ট সংগ্রহ করে আপনাকে তার একটি ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। গেল। 6 নম্বরে হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ, বিদ্যুৎ বিলের একটি কাগজ নিয়ে যেতে হবে, অথবা পানির বিল, যে কোনো আপনার ইউটিলিটি বিলের কাগজ নিয়ে যেতে পারেন। 7 নম্বরে হচ্ছে একটি প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্র সেটা কি প্রত্যয়নপত্র? চেয়ারম্যান কর্তৃক, চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র কিংবা সিটি কর্পোরেশনের, অর্থাৎ আপনি আপনার যে কিসের প্রত্যয়ন, এটা হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতার, ভোটার হবার প্রত্যয়ন। আপনি যে ভোটার হতে চান, আপনি যে ভোটার হতে চান তার জন্য আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে অথবা চেয়ারম্যানের নিকট থেকে একটি প্রত্যয়নপত্র স্বাক্ষর করে নিয়ে আসতে হবে যে আপনি আসলেই ভোটার হওয়ার যোগ্য, কিংবা আপনি যে কোনো কারণে এতদিন ভোটার হতে পারেন নাই, এখন আপনার বিশেষ প্রয়োজনে আপনি ভোটার হতে চান। এই মর্মে একটি প্রত্যয়নপত্র আপনাকে চেয়ারম্যান কর্তৃক আনতে হবে। এটি আপনি বুঝে না থাকলেও আপনি ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশনে গেলেই আপনাকে কিন্তু তাদেরকে ভোটার হওয়ার প্রত্যয়নপত্র কথা বললেই কিন্তু তারা আপনাকে একটি প্রত্যয়নপত্র দিয়ে দিবে। এরপরে 8 নম্বরে হচ্ছে আপনার বাড়ির কর পরিশোধের রসিদ কিংবা একটি পর্চা, যেটিতে আপনার পিতার নাম কিংবা যে কারো পিতার নাম থাকবে, এরকম একটি গ্রহণযোগ্য একটি কাগজ, অর্থাৎ অথবা ট্যাক্সের কাগজ কিংবা বাড়ির কর পরিশোধের রসিদ, যে কোনো একটি দিলেও চলবে, না দিলেও চলবে, এটি সমস্যা নেই। তো এই সমস্ত কাগজপত্র হচ্ছে এই যে 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে সমস্ত কাগজপত্রের কথা আমি বলেছি, এগুলো আপনাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে আপনার অফিসে। হ্যাঁ, এইগুলো সঙ্গে করে 1 কপি ফটোকপি করে আপনি অবশ্যই নিয়ে যাবেন। তবে এখান থেকে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটি রয়েছে 6 নম্বর এবং 7 নম্বর, এই 2টি কাগজ আপনাকে অরিজিনাল জমা করতে হবে। গেল। এরপর হচ্ছে আসুন আপনি কত টাকা লাগবে, তা আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে ভোটার হওয়ার জন্য কোনো প্রকার কোনো টাকা প্রয়োজন নেই, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আপনাকে কোনো টাকা চার্জ করা হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে আসলে যে আইডি কার্ড কবে পাবেন, আইডি কার্ড কবে হাতে পাবেন? তো আপনি আইডি কার্ড হচ্ছে পাবেন আপনি আপনার কাগজপত্রটি জমা করার পর, আপনি আপনার যেই ফর্মটি ফিল আপ করেছেন সেগুলো সিল স্বাক্ষর নেওয়ার পর এবং সঠিকভাবে পূরণ করার পর এবং প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করবার পর আপনি যেদিন অফিসে জমা করবেন, এর পরবর্তীতে আপনাকে ছবি এবং ফিঙ্গার দেওয়ার জন্য আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরটিতে তারা একটি SMS পাঠাবে যে আপনি কবে ছবি তুলতে যাবেন কিংবা ফিঙ্গার দিতে যাবেন। সেই ডেট অনুযায়ী আপনি আপনার ছবি কিংবা ফিঙ্গার দিতে যাবেন। ফিঙ্গার দেওয়ার পর 1 সপ্তাহ থেকে 15 দিনের মাঝেই হচ্ছে আপনার NIDটি কিন্তু আপনার যেই প্রোফাইল রয়েছে, অর্থাৎ এই যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলটিতে আপনি যদি ঢোকেন 1 সপ্তাহ পর, তাহলে এখানে একটি ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন। এই অ্যাপয়েন্টমেন্টের নিচে এখানে যে ডাউনলোড নামের যে অপশনটি পাবেন, এখানে আপনি আপনার আইডি কার্ডটি কিন্তু দেখতে পাবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার আইডি কার্ডটি চলে আসবে, তো ডাউনলোড করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো এই হচ্ছে 16 বছর বয়স থেকে ভোটার হবার নিয়ম, সম্পূর্ণ নিয়ম আইডি কার্ড হাতে পাওয়া পর্যন্ত। আশা করি আমি আপনাদেরকে সব বিষয়বস্তু বুঝিয়ে বলতে পেরেছি। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে কিংবা যদি বুঝতে অসুবিধা হয় কিংবা যদি এক্সট্রা কারোর কোনো জানার প্রয়োজন থেকে থাকে, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আমার কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য, এবং
যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সবাই ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।